দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে, ঠিক করতে সময় লাগবে। নতুন বাংলাদেশ তৈরিতে কূটনীতিকদের পাশে পাওয়ার আশা ডক্টর মোহাম্মদ ইউনূসের। প্রাণ রক্ষায় সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন 626 জন, এখনো আছেন 7 জন। 4 জন আইনশৃঙ্খলা বাহিনীর জিম্মায়, জানালো আইএসপিআর। রংপুর ও নারায়ণগঞ্জে শেখ হাসিনার নামে 2 মামলা। শাপলা চত্বরে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ 34 জনের বিরুদ্ধে মামলার আবেদন। শিগগিরই স্বাধীন গণমাধ্যম কমিশন, বললেন তথ্য উপদেষ্টা। আপাতত নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব নয়, জানালেন শিক্ষা উপদেষ্টা। 1 মাস পর পুরো দমে খুলল স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। ক্লাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আমাদের কলেজ তো অনেকদিন পরে খুলছে, তো মোটামুটি ভালোই লাগছে। অনেক ভালো লাগছে, খুব এক্সাইটমেন্ট ছিলাম। আসলে এটা বলে বোঝাইতে পারবো না, অনেক আনন্দ লাগতেছে। পরিচিত মুখ, প্রিয় প্রিয় টিচারদের চেহারা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। প্রাণরক্ষায় সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী পেশার 626 জন। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে স্ব-উদ্যোগে সেনানিবাস ছাড়েন 615 জন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আইএসপিআর। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 5 অগাস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এ সময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তিসহ বিবিধ নাগরিকগণ সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন। এই প্রেক্ষিতে বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, 28 জন পুলিশ অফিসার, 487 জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ 12 জন ও 51 জন পরিবার পরিজন সহ সর্বমোট 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়। এর মধ্যে 4 জনকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে 7 জন সেনানিবাসে অবস্থান করছে। রংপুরে তাহির নামে এক ছাত্রকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ 40 জনের নামে হত্যা মামলা করেছেন তার বাবা। এছাড়াও আবু সাইদ হত্যার ঘটনায় আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামে আরও একটি মামলা হয়েছে। নিহতদের স্বজন ও আইনজীবীরা এসব মামলার সুষ্ঠু তদন্ত শেষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। রংপুর থেকে রফিকুল ইসলামের তথ্যচিত্রে সালমা জাহানের রিপোর্ট। সকালে আইনজীবীদের সঙ্গে রংপুর মেট্রোপলিটন তাজহাট আমলি আদালতে আসেন আবু সাইদের স্বজনরা। 16 জুলাই সাইদকে হত্যার ঘটনায় পুলিশের সাবেক আইজিপি, রংপুর রেঞ্জের ডিআইজি, পুলিশ কমিশনার সহ 17 জনকে আসামি করে মামলার আবেদন করে তারা। আসামি করা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মণ্ডল, ছাত্রলীগ সভাপতি ও সম্পাদককেও। পরে মেট্রোপলিটন তাজহাট থানাকে মামলা গ্রহণের নির্দেশ দেন আদালত। শহীদ আবু সাইদ তার রক্তের সাথে যারা বেইমানি করেছে, তার কে যারা হত্যার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত হয়েছে তাদেরকে ধরে, এবং অজ্ঞাতনামা আরও যারা আছে এটার সাথে জড়িত ছিল তাদেরকে ধরে আমরা একটা এখানে কমপ্লেইন পিটিশন ফাইল করেছি বিজ্ঞ আদালতে। আসামি হয়েছে ওনাকে গুলি করা থেকে শুরু করে যারা, যেমন আমির আলী, সুজন চন্দ্র রায়, পোমেল বড়ুয়া, আব্দুল্লাহ আল মামুন সহ আরো 30-35 জন অজ্ঞাতনামা আসামি। এই মামলায় সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা। এখন ওদের আমরা সর্বোচ্চ আদালতে যারা এদের দ্রুত গ্রেফতার করে বিচার, তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার এবং সর্বোচ্চ যারা এখানকার হত্যাকাণ্ডের সাথে জড়িত ওদের আমরা ফাঁসি চাই। এদিকে 16 জুলাই আব্দুল্লাহ তাহির হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী সহ স্থানীয়দের আসামি করে মামলার আবেদন করেছে পরিবার। পরে কোতোয়ালি আমলি আদালতে বিচারক কোতোয়ালি থানাকে মামলা নেওয়ার আদেশ দেন। এদিকে কলা ব্যবসায়ী মিরাজুল হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা সহ 21 জনকে আসামি করে আরেকটি মামলা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে ঘটে যাওয়া গণহত্যার বিচার চেয়ে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে এই মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টি চেয়ারম্যান বাবুল সরদার চাখারি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান।
চট্টগ্রামের পর এবার নারায়ণগঞ্জে আবুল হাসান নামের এক তরুণকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অজ্ঞাত আরও ২ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। শনিবার রাতে নিহত আবুল হাসানের বড় ভাই আবুল বাশার বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ওই হত্যা মামলাটি করেন। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন ৫ অগাস্ট বেলা ১:৩০টার দিকে শহরের মিশনপাড়া এলাকায় মামলার বাদীর ভাই আবুল হাসানকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অপরাপর আসামির নির্দেশে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান তাকে গুলি করে হত্যা করেন। ৫ অগাস্ট শেখ হাসিনার পদত্যাগ ঘোষণার কয়েক ঘন্টা আগে শহরের মিশনপাড়া এলাকায় গুলিবিদ্ধ হন আবুল হাসান। সে সময় চাষারা এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ চলছিল। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ আগস্ট ভোরে মারা যান আবুল হাসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করে মানববন্ধন করেছেন ভুক্তভোগীদের স্বজনরা। সকালে ট্রাইব্যুনালের সামনে এই মানববন্ধন হয়। এই সময় তারা ন্যায় বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল পুনর্গঠনের দাবি জানান। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এভাবেই সকাল থেকে দাঁড়িয়ে আছে প্রায় ৩ শতাধিক মানুষ। এদের কারো বাবা, ভাই কিংবা পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা সরকার। স্বজনদের বিচার নিশ্চিত ও সুষ্ঠু তদন্তের দাবিতে রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন করে ভুক্তভোগী পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা। তাদের অভিযোগ, মামলার আসামিদের কারো জন্ম ১৯৭২ সালে বা কেউ বা প্রমাণসহ মুক্তিযোদ্ধা। আমাদের দাবি, আমাদের মুক্তির জন্য যদি মুক্তিযোদ্ধারা রাজাকার হয় তো বাংলাদেশের ৭.৫ কোটি রাজাকার। এই ফ্যাসিস্ট সরকারের সাজানো পরিকল্পিত ক্যামেরা ট্রায়ালের যে মামলা, সেখানে সাক্ষীদের বয়স, অধিকাংশ সাক্ষীর বয়স হচ্ছে ২ বছর ৩ বছর, কারো জন্ম স্বাধীনতার আগে। এক পেশে তদন্ত হয়েছে, মামলা হয়েছে, কোনো আইনি সহযোগিতা আমাদের দেওয়া হয় নাই। আমরা চাই যে সুষ্ঠু তদন্ত এবং নিঃশর্ত তাদের মুক্তি দাবি করতেছি আমরা। স্বজনদের দাবি, স্বৈরাচার শেখ হাসিনা তার ক্ষমতা দীর্ঘায়িত করতে নিরীহ মানুষকে এই ট্রাইব্যুনালের কাঁচামাল বানিয়েছেন। আমার বাবা ১৯৭২ সালে জন্মগ্রহণ করে, উনি যুদ্ধাপরাধী মামলার আসামি। একদলীয় শাসনতন্ত্র কায়েমের জন্য বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রিয় ব্যক্তিত্বদেরকে নানানভাবে হয়রানি করে জেল, জুলুম, গুম, ফাঁসি দেওয়া, বিভিন্নভাবে অপকৌশল যেগুলো করা দরকার, রাজনৈতিক পথ থেকে কাটা সরানোর দরকার, এইরকম চিন্তা চেতনা থেকে এই হয়রানিমূলক মামলাগুলো করাইছে। মানববন্ধন শেষে আইন উপদেষ্টা বরাবর আসামিদের মুক্তির দাবিতে স্মারকলিপি দেন তারা। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনার স্বৈরাচার সরকার দুর্নীতি করে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সহ বিভিন্ন মিশন প্রধান ও কূটনৈতিকদেরকে ধৈর্য ধারণ করে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান। দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশে কর্মরত কূটনৈতিকদের ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। শামীম আক্তারকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন নূপুর মাহমুদ। শেখ হাসিনার স্বৈরাচার সরকার দুর্নীতি করে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, দেশ দুর্নীতি ছেয়ে গেছে, ঠিক করতে সময় লাগবে। সকালে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জাপান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার সহ ৪ ডজনের বেশি কূটনীতিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্রদের আন্দোলনের মুখে স্বৈরাচার সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে বলেও মিশন প্রধানদেরকে জানান প্রধান উপদেষ্টা। Many hundreds of students have already lost or about to lose their eyesight after rubber bullets were shot at their eyes. I visited them. It's impossible to look at the way their bodies mutilated practically. When bullets went through their eyes, and we don't know what will happen to the young people. And one young people, lovely young people, healthy young person. ছাত্রদের অনুরোধে দেশের দায়িত্ব নিয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা কূটনীতিকদের বাংলাদেশের বন্ধু হিসেবে ধৈর্য ধারণ করে পাশে থাকার আহ্বানও জানান। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
আপাতত নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব নয় জানালেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। পরিমার্জন করে আগের শিক্ষা কার্যক্রমে ফিরে যাওয়া হবে বলে তিনি জানান। রোববার সচিবালয়ে প্রথম কর্মদিবসে এসব কথা বলেন তিনি। এদিকে কর্মস্থলে যোগদানের প্রথম দিনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নেওয়া হবে। তৌফিক মাহমুদ মুন্না ও জান্নাতুল ফেরদৌসকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন নাফিয়া ফারসানা। উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর প্রথম কর্মদিবসে রোববার সচিবালয়ে আসেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। সব ক্ষেত্রে নতুন শিক্ষা কার্যক্রম উপযোগী এবং বাস্তবায়নযোগ্য নয় বলেও জানান শিক্ষা উপদেষ্টা। এক্ষেত্রে এখন পরিমার্জন করে আগের শিক্ষা কার্যক্রমে ফিরে যাওয়া হবে বলেও জানান তিনি। আগেরটাতে ফিরে যাব, কিন্তু ধাপে ধাপে। এটা যেহেতু বাস্তবায়নযোগ্য না, কিন্তু আমরা যারা পড়ছে, এখনই পড়ছে, ভিতরে ঢুকে গেছে, 7 মাস ধরে পড়েছে, তাদেরকে তো আমরা অস্বস্তিতে ফেলব না। সরকার পরিবর্তনের পর এখন এই শিক্ষাক্রমের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে আলোচনা চলছে বলে জানান শিক্ষা উপদেষ্টা। এদিকে কর্মস্থলে যোগদানের প্রথম দিনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দপ্তর প্রধানদের সঙ্গে বৈঠক করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আপনারা যদি আমাদের কাছে সরবরাহ করেন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, সেটি আমাদের জন্য ভালো হবে। এছাড়া সাইবার নিরাপত্তা নিয়ে করা এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, এই আইন পুনর্বিবেচনা করা হবে। সাগররুনি হত্যা মামলার বিচার দ্রুত সময়ের মধ্যে করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। নাফিয়া ফারসানা, দেশ টিভি, ঢাকা। ব্যবসা বাণিজ্য সহজ করা এবং জিনিসপত্রের দাম কমানোই হবে বাণিজ্য উপদেষ্টা হিসেবে আমার প্রথম অগ্রাধিকার বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দ্রব্যমূল্য ব্যাপারটা হলো, একটা হলো আপনার উৎপাদন আর একটা সরবরাহ। উৎপাদনটা দেশে হয়, সরবরাহ দেশে হয়, বাইরের থেকে আনতে হবে, যেখানে বাণিজ্য হিসেবে সংস্থা আছে। ওই রিলেটেড যেগুলো যে আছে সেগুলো যত সম্ভব সহায়ক পরিবেশ হয় বাণিজ্যে। আমরা অনেক সময় ইম্পোর্টেড ইনফ্লেশন হয়, তাই না? ওই ব্যাপারে এবং ব্যবসা বাণিজ্য এসেগুলো বডিগুলো রিলেটেড, আমরা ওইদিকে যথেষ্ট সজাগ আছে এবং এই জিনিসগুলো আমাদের আছে। যতটুকু সম্ভব আমদানি, অত্যাবশ্যক আমদানি করতে হবে এবং বাজারের উপরে বা ভোক্তাদের উপরে, সাধারণ মানুষের উপরে বাড়তি চাপ না পড়ে। এখন যে চাপটা আছে সেটাও যাতে কমিয়ে আনা যায় আমরা চেষ্টা করি। দেখছেন সংবাদ দুপুর। 1 মাস পর পুরো দমে খুলেছে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ। ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। রাজধানী শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কায়েস রাহাত। দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় 17 জুলাই বন্ধ ঘোষণা করা হয় দেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সব শিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিক ইনস্টিটিউট। তারপর থেকে পুরো 1 মাস শিক্ষার্থীদের দেখা গেছে দেশ গঠনের দায়িত্ব পালন করতে। 4 আগস্ট থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরুর কথা থাকলেও দেশের পরিস্থিতির কারণে তা বন্ধ করা হয়। 7 আগস্ট থেকে আবারও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় তেমন একটা পাঠদান হয়নি। অবশেষে সংকট কাটিয়ে 1 মাস পর পুরো দমে শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। অনেকদিন পর ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। অনেক ভালো লাগছে, খুব এক্সাইটমেন্ট ছিলাম, কলেজে আসার খুব ইচ্ছা, এটাই আর কি। অনেকদিন পর আসলে আমাদের এসএসসি পর যখন স্টপ হয়ে গেল সবকিছু, এরপর এত কিছু গেল দেশে, এতদিন পরে আসলে খুশি লাগতেছে। অনেকদিন পর আসছি, প্রায় মোটামুটি অনেকদিন গ্যাপ ছিল, আর আমাদের কলেজ তো অনেকদিন পরে খুলছে। অভিভাবকদের আশা শিক্ষাঙ্গনে ফিরে আসবে স্বাভাবিক পরিবেশ আর নতুন করে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর দাবি তাদের। এতদিন পর কলেজ শুরু হলো, ক্লাস শুরু হচ্ছে, আমরা খুব খুশি। আমরা চাই মেয়েরা এখন পড়াশোনায় আবার মনোযোগ দেখ, এটাই আমাদের প্রত্যাশা। কারণ আগের যে কারিকুলাম ওটা আমাদের পছন্দ না, নতুন যেটা করতেছে সেটা আমরা অবশ্যই সাপোর্ট করি। ইতিহাসের বাঁক বদলে দিয়ে ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা। ক্ষমতার পালা বদলে নতুন করে কেউ যেন সংঘাতে জড়িয়ে না পড়ে সেদিকে সতর্ক থাকার আহ্বান শিক্ষার্থীদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। এদিকে সারা দেশে উৎসবমুখর পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে পাঠদান, খুলেছে দেশের সব বিশ্ববিদ্যালয়। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। কোটা ও বৈষম্য বিরোধী আন্দোলনে দীর্ঘ 1 মাস বন্ধ থাকার পর রোববার থেকে বিশ্ববিদ্যালয় সহ দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
শিক্ষার্থীদের প্রাণ চাঞ্চল্যে জেগে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। রোববার সকাল থেকে জয়পুরহাট জেলার প্রায় ৭০০ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলছে। শিক্ষার্থীরা জানান, বিদ্যালয় খোলার খবরে উচ্ছ্বাস নিয়ে বিদ্যালয়ে এসেছেন তারা। অনেকদিন স্কুল বন্ধ থাকার কারণে অনেক বান্ধবী, অনেক শিক্ষকের সাথে দেখা হয়নি। অনেকদিন পড়াশোনা বন্ধ ছিল, বাসায় বসে থেকে থেকে অনেক বোর হয়ে গিয়েছিলাম। তো স্কুলে এসে পড়াশোনা করে বেশ ভালো লাগে। আমরা চাই যেন এভাবে চলতে থাকে স্কুল, আর যেন আমাদের পড়াশোনার কোনো ব্যাঘাত না ঘটে। সরকারি নির্দেশনা অনুযায়ী পঞ্চগড়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পাঠদান শুরু হয়েছে। আজকে অনেকদিন পরে কলেজ খুললো। বৈষম্য বিরোধী আন্দোলনে যে ভাইরা আমাদের শহীদ হয়েছে, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা চাই যেন আমাদের পড়াশোনার সুযোগ সুবিধা আরো বাড়িয়ে দেওয়া হয়। সব শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা কেটে খুলেছে রংপুরের সব বিদ্যালয়। শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর বিদ্যাপীঠগুলো। শিক্ষক, অভিভাবকরা জানান, নতুন সকালে নতুন প্রত্যাশায় তাদের উদ্বেগ কেটেছে। বিশেষ গার্জেনরা ভয় পেত যে রাস্তাঘাটের একটা বিষয় ছিল, যে একটা সমস্যা চলতেছিল, একটা হইচই চলতেছিল, অরাজকতা চলতেছিল। তো এই অবস্থা থেকে আমরা মনে হয় অনেকটাই উত্তরণ করতে পারছি। এখন স্কুলে এসেছি, অনেক ভালো লাগছে, বন্ধুদের সাথে দেখা হচ্ছে, পড়াশোনাও ভালো হচ্ছে। স্কুলে এতদিন খোলা থাকতো, আমাদের পড়াশোনাটা আরো একটু এগিয়ে যেত, আমরা আর একটু ভালো করে করতে পারতাম। বাসায় থাকতে সবসময় ভালো লাগতো না, চারপাশে ঘরের মধ্যে বন্দি। এদিকে দীর্ঘ 1 মাস পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। যদিও বেশিরভাগ বিভাগে শিক্ষার্থীরা এখনো ক্লাসে ফিরেনি। এর আগে জরুরি সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হলেও বন্ধ ছিল শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন পর ক্লাসে ফিরে উচ্ছ্বসিত বরিশালের সাধারণ শিক্ষার্থীরা। সকাল থেকে নগরীর সরকারি মহিলা কলেজ, বিএম কলেজ, হাতেমালি কলেজ, শেরেবাংলা মেডিকেল কলেজ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সরকার এখন খুলে দিয়েছে, আমাদের খুব ভালো লাগতেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল উত্তপ্ত। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ স্বাভাবিক হচ্ছে। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। আওয়ামী সরকারের পতনের পর থেকে লাপাত্তা নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান বিভিন্ন সময়ে বিরোধীদের দমন পীড়ন ও বিতর্কিত সব কর্মকাণ্ডের জন্য সমালোচিত এই এমপি ছিলেন শিল্প ও পরিবহন খাতে চাঁদাবাজির একচ্ছত্র অধিপতি। অভিযোগ রয়েছে, তারই নির্দেশে নারায়ণগঞ্জে আন্দোলনকারীদের উপর চালানো হয়েছে গুলি। ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন আপন অপু। এমন সব বিতর্কিত বক্তব্যে বরাবরই সমালোচিত নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। গডফাদার হিসেবে পরিচিত শামীম ওসমান 3 আগস্ট পর্যন্ত সরব ছিলেন এলাকায়। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে অস্ত্রধারী ছাত্রলীগ, যুবলীগ সহ গাড়িবহর নিয়ে মহড়া দেন তিনি। বিক্ষোভকারীদের উপর গুলি ছোড়ে তার ছেলে অয়ন ওসমান সহ অন্যরা। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় হামলা চালায় তার অনুসারীরা। তারা নিজেরা অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্র জনতার উপর হামলা করছেন, গুলি করে রেখেছেন। তাদের যে গং, তারা যে অস্ত্র দিয়ে গুলি করে সেখানে মানুষকে গুলিবিদ্ধ করেছে, হত্যা করে ইয়াগুব সেখানে হত্যা হয়েছে। এই হত্যার বিচার আমরা চাই। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় দেয়া তথ্যে জানা যায়, গেল 10 বছরে 3 গুণের বেশি বেড়েছে শামীম ওসমানের অস্থাবর সম্পত্তি। মালিক হয়েছেন 12 গুণের বেশি কৃষি জমির। রয়েছে পূর্বাচলে রাজুকের 10 কাঠার প্লট সহ 2টি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি। পণ্য, জ্বালানি তেল আমদানি, পরিবহন ও সরবরাহের একাধিক প্রতিষ্ঠানকে দেখিয়েছেন আয়ের উৎস। অভিযোগ আছে, সদর ও বন্দর উপজেলার সব সরকারি অফিসের নিয়ন্ত্রণ ছিল শামীম ওসমান ও তার অনুসারীদের হাতে। চাঁদাবাজি, জমি দখল, পরিবহন ও শিল্প খাতের নিয়ন্ত্রণও তারাই করত। শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন। তার ভাতিজা আজমেরির দখলে ছিল ফতুল্লার বিসিক শিল্পনগরী সহ শহরের জুট সেক্টর। তাদের ভয়ে মুখ খুলতে পারত না কেউ। কথা বলার সাহস ছিল না। এটি শুধুমাত্র তার এই ত্রাসের রাজত্বের কারণে। ফলে নারায়ণগঞ্জের যে গডফাদার, যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, যেভাবে টাকা কামিয়েছে, সেই টাকাগুলোকে আমরা অনতিবিলম্বে প্রশাসনকে দাবি করব তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে জমা করা হোক। এমন কোনো মহল্লা, এমন কোনো ওয়ার্ড, এমন কোনো বাড়িঘর নাই যেখানে সে সন্ত্রাস বা সন্ত্রাসীদের লালন না করত। সে প্রত্যেকটা জায়গায় তার লোক সেট আপ করে রেখেছে। তা আমি বিশ্বাস করি এগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।
নারায়ণগঞ্জ 4 আসন থেকে 4 বার সংসদ সদস্য নির্বাচিত হন শামীম ওসমান। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে গরু পাচারের সময় 5 ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শনিবার সকালে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে নৌকাযোগে পাচারের সময় 3টি গরু ও 2টি ধারালো অস্ত্র সহ তাদের আটক করা হয়। এই তথ্য নিশ্চিত করেন 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান বিজিবি অধিনায়ক। দেখছেন সংবাদ দুপুর।